প্রায় সমস্যা হইতো। তো এই বিষয়ে কমপ্লেন পেন্ডিং দেওয়া ছিল, তো ওখান থেকে অফিস থেকে কাজ করার জন্য কল দিছিল, এই কারণে একটু লেট হলো। তো দেখো এটা আসলে কোথায় ছিল কেউ বলতে পারলো না, তবে একজন বলছে, আমিনুর বললো যে এটা আমাদের এখানে ছিল। তো তোমরা যারা যারা এখানে জয়েন করছো তোমরা অনেকে বলছো যে আমরা ক্লাস করি নাই, তো সেই ক্ষেত্রে ক্লাস না করলে তো পরবর্তীতে রেকর্ডিং দেওয়া হয়, তো তোমরা কি রেকর্ডিংটাও দেখো না? আর তোমাদের আমি গতদিন একটা নোটিশ দিয়েছিলাম যে তোমাদের এক্সামের খুব বেশি সময় নেই, সো তোমরা যদি এখন, হ্যাঁ এখন দেখা যাচ্ছে না, তখন রেকর্ড, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি শুরু থেকে করে দিচ্ছি, বেশি ছিল না, সামনে অল্প একটু ছিল, তো আগে ওইটা করে দিচ্ছি। কিন্তু আমি বলি শোনো, নেক্সট টাইম থেকে সাথে সাথে যে দিনটা সেদিন দেখে নেবে, কারণ হচ্ছে যে জমা রাখলে তো লাভ নেই, শেষ তো করতে হবে কোর্সগুলো। দেখো এটা আমাদের ছিল, প্রশ্নটা ছিল এরকম, সংযুক্ত ফলকের তাপ প্রবাহের হার। একটা হচ্ছে সংযুক্ত ফলকের তাপ প্রবাহের হার, আর এখান থেকে যদি হার বলে খ বিভাগের জন্য যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমরা এই হার পর্যন্ত রেখে দেবো, যেখানে আমরা গত ক্লাসে করছিলাম। ওটা কিউ ছিল, ওটা থিটা না, থিটার কিউর মধ্যে তো পার্থক্য বুঝতে হবে, তা নাহলে তো সমস্যা, দুইটা আলাদা বিষয়। তো দেখো আমি চিত্রটা একটু বানিয়ে নেই, কারণ চিত্র তার মুখস্থ ছিল না আমার। এখানে আমরা দুইটা ফলক নিয়েছিলাম, একটাকে আমরা এখানে একটা বি ফলক ধরা হয়েছিল আর একটাকে সি ফলক ধরা হয়েছিল, এবং এদের পুরুত্ব ছিল এক্স, পুরুত্ব ছিল এক্স ওয়ান আর এক্স টু, এক্স ওয়ান এবং এক্স টু। তৃষ্ণা বলছে অ্যাড করেন, অ্যাড তো করছি না, ওকে। তাহলে দেখো আমরা এই যে দুটি সংযুক্ত ফলক নিয়েছিলাম, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি, এবং এই ফলক দুটো পুরুত্ব হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু, এবং এই দুইটারই তাপ পরিবাহ, দুইটার তাপ পরিবাহ কত, তাপ পরিবাহ হচ্ছে এর প্রথমটা কে ওয়ান আর দ্বিতীয়টা হচ্ছে কে টু, আর এখানকার তাপমাত্রা হচ্ছে থিটা ওয়ান, সংযুক্ত অংশের তাপমাত্রা থিটা, আর সংযুক্ত পৃষ্ঠের সি এর শেষেরটার তাপমাত্রা হচ্ছে থিটা টু। আর কিছু ছিল? আর ছিল না। আচ্ছা দেখো এই চিত্রটা কি টোটালটা কি দেখা যাচ্ছে তোমাদের ওখানে, নাকি কোথাও সমস্যা আছে? তৃষ্ণা বারবার জয়েন করতেছে, হচ্ছে না। দেখো তো এটা হচ্ছে সংযুক্ত ফলক। এখন সংযুক্ত ফলক বলতে বোঝায় দুইটি ফলককে পাশাপাশি রেখে সংযুক্ত করা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বি একটি ফলক, সি আরেকটি ফলক নিয়েছি। বি ফলকের আজকে কিন্তু একটু সময় বেশি লাগবে, কারণ আমরা এটাকে শেষ করব প্লাস পরেরটাতেও শেষ করব, তো সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, সবাইকে ধৈর্য ধরে ওয়েট করার জন্য বলা হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে দুইটি ফলক নিয়েছি, একটি বি এবং অপরটি হচ্ছে সি, যেখানে বি ফলকের তাপমাত্রা এই প্রথম পৃষ্ঠের তাপমাত্রা থিটা ওয়ান এবং সি ফলকের শেষ পৃষ্ঠের তাপমাত্রা থিটা টু, আর এই দুইটি ফলকের সংযুক্ত অংশের তাপমাত্রা হচ্ছে থিটা। আর এখানে এই বি ফলকের পুরুত্ব এক্স ওয়ান, সি ফলকের পুরুত্ব হচ্ছে এক্স টু, এবং এদের পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবহন গুণাঙ্ক যথাক্রমে এটার হচ্ছে কে ওয়ান এবং এটা হচ্ছে কে টু। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এটাকে যদি আমরা এটার তাপমাত্রা যেহেতু বেশি, এটার তাপমাত্রা যেহেতু কম, তাহলে এটা ফলকের মধ্যে কী হবে, তাপ প্রবাহিত হবে। তাহলে এই ফলকের মধ্যে যে কতটুকু তাপ প্রবাহিত হবে, আমি আর ওই কথাগুলো লিখতেছি না, যেগুলো ওখানে লেখা আছে আমি শুধুমাত্র বলে দিলাম। যেখানে আমরা বি এবং সি দুইটি ফলককে সংযুক্ত করছি, যেখানে এ ফলকে বি ফলকের তাপমাত্রা এক্স ওয়ান, সি ফলকের বি ফলকের পুরুত্ব এক্স ওয়ান, সি ফলকের পুরুত্ব এক্স টু, এবং বি ফলকের প্রথম পৃষ্ঠের তাপমাত্রা থিটা ওয়ান এবং সি ফলকের শেষের পৃষ্ঠের তাপমাত্রা থিটা টু এবং সংযুক্ত পৃষ্ঠের তাপমাত্রা থিটা। তাহলে এখন আমরা কি করব, তাহলে দেখো আমরা তাপ পরিবাহকত্বর যে সূত্র আছে বা তাপ পরিবহন গুণাঙ্ক সূত্র কে কথা আমরা জানি কি,
এই মধ্যবর্তী, আচ্ছা এটা হচ্ছে সরি কে না, থিটা ইকুয়াল কে ক্ষেত্রফল এ, তারপরে হচ্ছে প্রস্থের ক্ষেত্রফল দুইটার ক্ষেত্রে কি এ, আর হচ্ছে তাপমাত্রার পার্থক্য ডি থিটা ভাগ হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব এক্স, আর সময়েরও কি সমানুপাতিক। অর্থাৎ দেখো আমরা তাপ পরিবহন গুণাঙ্কের ওখান থেকে সূত্রটাতে দেখছিলাম কি কিউ ইকুয়াল পরিবহনকৃত তাপ কিউ ইকুয়াল হচ্ছে কে এ ডি থিটা টি ভাগ এক্স, ডিসের ভাগ কি এক্স। এখানে কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, এ হচ্ছে কি এ হচ্ছে ক্ষেত্রফল প্রস্থের ক্ষেত্রফল, আর ডি থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। এটা কিন্তু কিউ নয়, দেখো কিউ এটা একটু ভাঁজ করে দিছি আমি। এটা কত ছিল, আচ্ছা তাহলে দেখো এইটা এই সূত্রটা আমরা শিখছিলাম, এখন এই সূত্রটা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করো। তাহলে আমরা বি ফলকের মধ্যে তাপ পরিবহনকৃত তাপটাকে আমরা কিউ ওয়ান ধরছি, তাহলে কিউ ওয়ান ইকুয়াল কত হবে, কিউ ওয়ান ইকুয়াল হবে যেহেতু তাপ পরিবহন গুণাঙ্ক এ কে ওয়ান, এবং এটার ক্ষেত্রফল এ, এটার ক্ষেত্রফল এ, তাহলে এটার ক্ষেত্রে এ হবে, এবং তাপমাত্রা পার্থক্য কত থিটা ওয়ান মাইনাস থিটা, আর সময়টা কত, সময়টা হচ্ছে টি, আর এদের পুরুত্ব কত এক্স ওয়ান। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে এটা, এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ। এটাকে বুঝতে পারছো, এটা বি ফলকের প্রবাহিত তাপ, এটা হচ্ছে বি ফলকের প্রবাহিত তাপ। একটু আর কি ডিসকানেক্ট হয়ে গেছিল আমিনুর, একটু আর কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমি। এখন কি শোনা যাচ্ছে তো নাকি? তো এই ডিসকানেক্ট কেন হয়েছিল আমি তো নিজেও বুঝলাম না। আচ্ছা তো দেখ, সেটা মনে হয় যে ইয়ে হয়েছিল, নেটের কারণে এরকমটা হয়েছিল। এখন তো সব ঠিক আছে নাকি? আচ্ছা আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে এটা তো বুঝতে পারছো যে বি ফলকের প্রবাহিত তাপ কতটুকু হবে। আমাদের প্রবাহিত তাপ কিউ ইকুয়াল কি কে এ ডি থিটা টি ভাগ এক্স। এখানে কে হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ডি থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য, আর এক্সটা হচ্ছে কি এক্সটা হচ্ছে সময়, আর এক্সটা হচ্ছে পুরুত্ব। তাহলে আমরা বি ফলকের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হবে, বি ফলকের পুরো ক্ষেত্রফল হচ্ছে এ, এর হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক কে ওয়ান, এবং এর তাপমাত্রা পার্থক্য থিটা ওয়ান থেকে থিটা, তাহলে এটা মাইনাস দিলাম, আর সময়টা হচ্ছে টি, টি সময়ের ক্ষেত্রে নির্ণয় করছি, আর এর পুরুত্ব এক্স ওয়ান, যার ফলে এক্স ওয়ান দ্বারা আমরা ভাগ দিছি। চিত্র ক্লিয়ার দেখা যায় না? এখানে তো সব ঠিক আছে দেখো। আচ্ছা তাহলে এটা গেল কি বি ফলকের ক্ষেত্রে। এবার সি ফলকের ক্ষেত্রে সিমিলার করে বের করি। সি ফলকের ক্ষেত্রে কি হবে, কিউ টু ইকুয়াল সিমিলারলি কে টু এ থিটা মাইনাস থিটা টু, এটা কিন্তু কিউ না, এটা হচ্ছে থিটা মাইনাস থিটা টু টি গুণন কি এক্স টু। এটা কি বোঝা গেছে? এটা আমরা দ্বিতীয় ফলকের ক্ষেত্রে করলাম, অর্থাৎ সি ফলকের ক্ষেত্রে। তাহলে বি ফলকের ক্ষেত্রে পরিবহনকৃত তাপ এইটা কিউ ওয়ান, আর এই ফলকের ক্ষেত্রে পরিবহনকৃত তাপ কিউ টু ইকুয়াল এইটা। বোঝা গেছে? এটা কিন্তু কিউ, এটা থিটা নয়। কিউ মানে তাপ, আর থিটা মানে তাপমাত্রা। হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখো আমরা এবার আরেকটা বিষয় আসি, স্থিতপূর্ব অবস্থা। এরপরে আমাদের দরকার কি স্থিতপূর্ব অবস্থা আর স্থিত অবস্থা। তো এটা স্থিতপূর্ব অবস্থার ক্ষেত্রে, তো যখন এটা স্থিত অবস্থায় আসবে, মানে স্থিত অবস্থার ক্ষেত্রে কি হয়, দুটো তাপমাত্রা সমান হয়। তাহলে স্থিত অবস্থার ক্ষেত্রে কিউ ওয়ান তাপমাত্রা এবং কিউ টু তাপমাত্রা কি হবে, সমান হবে। তাহলে স্থিত অবস্থার ক্ষেত্রে কি হবে, স্থিত অবস্থার ক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে কিউ ওয়ান ইকুয়াল কিউ টু, এই দুটো সমান হবে, এবং এই দুটো সমান আমরা আরেকটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কি কিউ। তাহলে আমরা কিউ ওয়ান ইকুয়াল কিউ টু ইকুয়াল কিউ ধরে নিচ্ছি একই রাশিতে করার জন্য। তাহলে আমরা যে সমীকরণটা পাবো, দেখো আমাদের এরকমটা দাঁড়াবে যে কিউ ইকুয়াল কে ওয়ান এ ডি থিটা ওয়ান মাইনাস থিটা টি ডিভাইডেড এক্স ওয়ান ইকুয়াল কে টু এ থিটা মাইনাস থিটা টু
ডিভাইডেড x2। ঠিক আছে, তাহলে আমরা এটা পাবো কখন পাবো? স্থিত অবস্থায়। স্থিত অবস্থা বলতে কি বোঝায়? যে অবস্থায় তাপমাত্রাটার ব্যালেন্স হয়। স্থিত অবস্থা মানে কি? যখন হচ্ছে এই যে তাপমাত্রাটা কি হবে? ব্যালেন্স হবে। তোমরা যদি কেউ জয়েন করতে না পারো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, কারণ এখানে পেন্ডিং থাকলে আমার সমস্যা, পরে রেকর্ডিংয়ে বুঝতে পারবে না। তাহলে যেটা বলছিলাম, স্থিত অবস্থার ক্ষেত্রে কি হয়? যে দুইটা অংশে সব অংশে তাপমাত্রা কী হবে? সমান হবে, এটাকে বলা হয় স্থিত অবস্থা। তাহলে আমরা এটা ইকুয়াল এইটা হবে, এটা ইকুয়াল আমরা ধরে নিচ্ছি কি কিউ। তাহলে এখন দেখো এটা আমরা পাইলাম। এখন যদি আমরা এই রাশিটাকে টি দ্বারা ভাগ দিই তাহলে আমরা দাঁড়াবে কি কিউ ভাগ টি ইকুয়াল, এখানে টি টি কাটা যাবে, তাহলে থাকে কি k1 a থিটা 1 মাইনাস থিটা ভাগ x1। আমি এটাকে মিশাই দিচ্ছি, এগুলোর তো আমার দরকার নেই, আমি এগুলোকে মিশাই দিচ্ছি। x1 ইকুয়াল k2 a থিটা মাইনাস থিটা 2 ডিভাইডেড x2। এটা কি বোঝা গেছে? আমরা কি করলাম? টি দ্বারা ভাগ দিলাম উভয় পাশে। ঠিক আছে, তাহলে এখন দেখো আবার কে দ্বারা যদি ভাগ দেয়, এটাকে কেটা উপরে আছে, ভাগ দিলাম কি হবে? x1 ভাগ k1, এখানে ভাগ দিলে কত হবে? এরকমটা হবে। তাহলে আমরা k2টাকে বাদ রেখে দিলাম, কারণ k2টাকে আমরা নিচে পাঠিয়ে দিছি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সমীকরণটা দাঁড়ালো কিউ ভাগ টি ইকুয়াল এটা বলা হয়েছে। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা আরেকটা সমীকরণে আসবো। এই লাইন পর্যন্ত তোমরা কি বুঝছো? তাহলে আমি এটা মিশাই দিচ্ছি, মিশানোর পরে কিন্তু আবার বললো না যে বুঝি নাই, তখন আবার লিখতে হবে। সবাইকে বলতেছি, বুঝতে পারছো? ওকে, তাহলে আমি এটা মিশাই দিলাম। তাহলে দেখো বিষয়টা হচ্ছে, আমরা একটা সূত্র ওখানে দেখছিলাম যে যদি এ ভাগ বি ইকুয়াল সি ভাগ ডি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা ইকুয়াল কি, এখান থেকে এটা ইকুয়াল আবার লিখতে পারি কি, যে এ প্লাস বি ইকুয়াল এ প্লাস সি ইকুয়াল বি প্লাস ডি। তো এ ভাগ বি ইকুয়াল যদি সি প্লাস ডি হয়, তাহলে এই সূত্র সময় এটা সমান কি সূত্র হয়? এটা সমান হয় এ প্লাস সি, উপরে দুইটা যোগ, মানে লবের যোগ হরের প্লাস হরের যোগ, ডিভাইড হরের যোগ। তো এখন দেখো আমরা ধরে নিচ্ছি এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কিউ ভাগ টি ইকুয়াল লিখতে পারি এখান থেকে, যে এ থিটা 1 মাইনাস থিটা ডিভাইডেড x1, আচ্ছা x1 k1, দেখো প্লাস কি হবে? এই যে এটা প্লাস হবে এ থিটা মাইনাস থিটা 2 ডিভাইডেড কি প্লাস এখানে হবে x2 ডিভাইডেড k2। এই লাইনটা কে কে বুঝলেন আমাকে বলো। আচ্ছা, তাহলে এখন দেখো এখান থেকে এ কমন নিলে কি থাকে? এ কমন নিলে থাকবে হচ্ছে থিটা 1 মাইনাস থিটা 2, কি থাকবে? থিটা 1 মাইনাস থিটা 2, আর নিচে থাকবে কি x1 ভাগ k1 প্লাস x2 ভাগ k2, এটা থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সংযুক্ত ফলকের তাপ প্রবাহের হার। এই যে সংযুক্ত ফলক কি? সংযুক্ত ফলকের তাপ প্রবাহ, সংযুক্ত পৃষ্ঠের তাপ, এইটা তাহলে কি হবে? এটা সংযুক্ত ফলকের তাপ প্রবাহের হার। এখন আমাকে যদি বলে সংযুক্ত প্রবাহের যে এইটার মান, থিটার মান যদি নির্ণয় করা লাগে, সেই ক্ষেত্রে আমরা কি করবো? দেখো আচ্ছা, তাহলে এখানে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, বা পিডিএফ তো দেওয়া আছে। তাহলে দেখো এবার আমরা যে কাজটা করব, এবার আমরা এমন একটা ফলক বিবেচনা করব, সংযুক্ত কোনো ফলক না, আমরা একটি ফলক বিবেচনা করব, যেখানে এই ফলকের শুরুর পৃষ্ঠের তাপমাত্রা থাকবে থিটা 1 এবং শেষের পৃষ্ঠের তাপমাত্রা থাকবে কত? থিটা 2। এবং কি হয়েছে? এই ফলকের পুরুত্ব হবে x1 প্লাস x2 এবং এর তাপ পরিবহন গুণাঙ্ক হবে কে। কি বললাম? আমরা এবার এমন একটি ফলক বিবেচনা করব, দেখো এখানে ওই পিডিএফটা দিয়েছিলাম, ওখানে লেখাই আছে, কই গেল? তৃতীয় অধ্যায়। দেখো আমি যে কথাগুলো বললাম, এই যে শেষের দিকে দেখো যে আমরা হচ্ছে দুইটি ফলকের পরিবর্তে একটি ফলক বিবেচনা করি, যেখানে এর পুরুত্ব হচ্ছে x1 প্লাস x2, তাপ পরিবহন গুণাঙ্ক কে, এবং এর হচ্ছে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল হচ্ছে এ, আর এই পৃষ্ঠের তাপমাত্রা, মানে শুরুর পৃষ্ঠের তাপমাত্রা থিটা আর শেষের পৃষ্ঠের তাপমাত্রা থিটা 2। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখো তাহলে আমরা এটাকে মিশিয়ে দেই। তাহলে ওইটা ক্ষেত্রে তাপ পরিমাণ গুণাঙ্ক কত হবে? তাহলে ওর মধ্যে পরিবর্তিত তাপ কিউ বিবেচনা করে, তাহলে কিউ ভাগ টি ইকুয়াল কি হবে? কিউ ভাগ টি ইকুয়াল হবে হচ্ছে তাপ এ পরিমাণ গুণাঙ্ক কে, তারপরে হচ্ছে থিটার মান কত ছিল? থিটা 1 মাইনাস
থিটা টু, আর সময় তো এখানে ভাগ দিয়ে দিছি, তাহলে কী হবে ডিভাইডেড x1 প্লাস x2। ঠিক আছে, কি হচ্ছে x1 ভাগ x2। এখন যদি আমি এই কেটাকে গুণ আছে ভাগ করে দেই তাহলে কী হবে, এরকম ফর্মে চলে যাবে। তাহলে আমরা এটা কিসের ক্ষেত্রে পেলাম, এটা পেলাম হচ্ছে যে দুইটি ফলকের পরিবর্তে আমরা একটি ফলক বিবেচনা করছি, যেই ফলকের পুরুত্ব হচ্ছে x1 প্লাস x2 এবং এর তাপ শুরুর পৃষ্ঠের তাপমাত্রা θ1, শেষের পৃষ্ঠের তাপমাত্রা θ2 এবং তাপ পরিবহন গুণাঙ্ক k, এবং এর মধ্যে দিয়ে প্রবাহী এর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a। তাহলে সেই বিবেচনা করে আমরা পেলাম কি q ভাগ t ইকুয়াল এইটা। তাহলে এখন হচ্ছে কি বিষয়টা, এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দেই, আচ্ছা আমরা এর আগে কত নম্বর পর্যন্ত সমীকরণ ইউজ করেছিলাম ওখানে, এটা কয় নম্বর সমীকরণ দেওয়া ছিল, আচ্ছা এটাকে 3 নম্বর সমীকরণ দেওয়া ছিল। তাহলে এটাকে 3 দিলে এটাকে আমরা কত দিব, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দেব। তো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার নাকি ঝামেলা আছে? আচ্ছা তাহলে আমরা এখন পরের অংশটাতে যাচ্ছি। তাহলে দেখো সমীকরণ 3 আর 4 থেকে আমরা লিখতে পারি কি, 3 আর 4 থেকে তুলনা করলে আমরা লিখতে পাবো, দেখো এখানে তারা হচ্ছে এরকম x1 প্লাস ডিভাইড x2 ডিভাইডেড k ইকুয়াল তার হচ্ছে x1 ভাগ k1 প্লাস x2 ভাগ k2। সমীকরণ 3 আর 4 তুলনা করো, তাহলে আমরা এখান থেকে কাটাকাটি সব করলে সব সেম আছে, খালি এই রাশিটার পরিবর্তে আমরা এটা লিখতে হবে। তাহলে হবে কি x1 প্লাস x2 ডিভাইডেড k ইকুয়াল হচ্ছে কি x1 ডিভাইডেড k1 প্লাস x2 ভাগ k2। এটা হচ্ছে সংযুক্ত ফলকের ক্ষেত্রে আমরা পেলাম। তো বিষয়টা কি দাঁড়ালো এখানে, দেখো এখানে বিষয়টা দাঁড়ালো যে এখানে পুরুত্ব যা ছিল তাই, কিন্তু তাপ পরিবহন গুণাঙ্ক কি, দুইটি ফলকের পরিবর্তে একটি ফলক নিচ্ছি, সেটা যে তাপ পরিবহন গুণাঙ্ক, এটা কি হলো, তাহলে ফলকের যোগফলের সাথে এই পরিবহন গুণাঙ্ক দ্বারা ভাগ দিলাম। আর এটার ক্ষেত্রে কি হলো, আলাদা আলাদা থাকলে সবগুলোর সাথে কি করা লাগে, ইন্ডিভিজুয়ালি ভাগ করে করে দেওয়া লাগে। তো এটাই সমীকরণ। এখন দুইটার পরিবর্তে যদি 3টা থাকে সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড k ইকুয়াল ইকুয়াল কী হবে, x1 ভাগ k1 প্লাস x2 ভাগ k2 প্লাস x3 ভাগ k3। এরকম অনেক যতগুলো থাকে ততগুলো ইউজ করতে পারবো। তো এই সমীকরণটা মাথায় রাখবো, এটা দিয়ে আমরা অঙ্কও করবো কিছু, হ্যাঁ ওখানে অনেক সময় অঙ্ক আসে, তাই সমীকরণটা মাথায় রাখা লাগবে। তাহলে দেখো এখানে x1 x2তে কী ছিল, ওই পরিবাহের দুইটার পুরুত্ব ছিল, আর x1 প্লাস x2 মানে কি পরের যে পরিবাহকত্ব মানে যেটা নিলাম আমরা সেটার পুরুত্ব হচ্ছে এইটা, আর এটা কি পরিবহন গুণাঙ্ক, সংযুক্ত ফলকের পরিবর্তে একটা যে ফলক নিচ্ছে সেটার পরিবহন গুণাঙ্ক, আর এটা প্রথম ফলকের, এটা দ্বিতীয় ফলকের। আচ্ছা তাহলে এটার আমাদের শেষ। এখন আমাদের যে বিষয়টা করা লাগবে, আমরা এখান থেকে এই কিউ এর মানটা নির্ণয় করব। কিসের মান নির্ণয় করব, কিউ এর মান নির্ণয় করব। দেখো এখানে ওই কই গেল, এখানে আমি হচ্ছে 3টা দেখালাম তোমাদের, ওখানে আমি এন সংখ্যক ফলক দিয়েছিলাম। এন সংখ্যক ফলক হলে কি হবে, ডট 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 এন ভাগ হচ্ছে কে, আর ওখানে ডট 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 k1 ভাগ x1 কে প্লাস কে, সরি x1 ভাগ k1 প্লাস x2 ভাগ k2 এবং ডট 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 xn ভাগ kn। এটাকে এই পর্যন্তই আমরা প্রতিপাদন করেছিলাম। এরপর আমরা হচ্ছে সংযুক্ত ফলকের তাপমাত্রা নির্ণয় করব, ঠিক আছে, এই যে থিটার মানটা নির্ণয় করব। এর আগে যে সমীকরণটা ছিল ওই সমীকরণ থেকে আমরা কী করবো, থিটার মানটা নির্ণয় করব। দেখো তাহলে এটা আমি মিশাই দিলাম, এবার আমরা থিটার মানটা নির্ণয় করবো, এই যে মাঝখানের যে তাপমাত্রা এটা নির্ণয় করব। তাহলে তাপমাত্রা নির্ণয় করার জন্য আমরা এই যে শুরুর দিকে একটা সমীকরণ ছিল 3 নম্বর সমীকরণের উপরে, দেখো কই গেল 3 নম্বর, এই যে এইটা থেকে k1 এই যে k1 ওই যে দুটাকে ভাগ দিলাম, যেখানে কই গেল k1 a থিটা 1 মাইনাস থিটা ডিভাইডেড x1 ইকুয়াল হচ্ছে k2 a থিটা 2, সো থিটা মাইনাস থিটা 2 ডিভাইডেড x2। দেখো আমরা এখান থেকে নির্ণয় করব, এটা কি কোথা থেকে লিখছে বুঝতে পারছো, আমরা ওই যে শুরুর দিকে দুইটা নিলাম, আমরা দুইটা বুঝি না কি বলছো, এটা x2, হ্যাঁ এটা x2 k1 a। দেখো এটা আমরা কোথা থেকে নির্ণয় করেছিলাম, ওই যে স্থিতা অবস্থার ক্ষেত্রে যেখানে সমীকরণটা নিয়েছিলাম কিউ ভাগ টি ইকুয়াল এটা। তাহলে এখন দেখো এখানে কি হবে, এখান থেকে আমরা আরেকটু যদি কাজ করি, তাহলে এ এই পাশে আছে এই পাশে এ আছে, তাহলে এ কাটাকাটি যায়, তাহলে এ আর রাখবো না, আর এই কে ওয়ানটাকে নিচে ভাগাকার দিও, তাহলে আমাদের সমীকরণ দাঁড়াবে থিটা 1 মাইনাস থিটা ডিভাইডেড x1 ইকুয়াল
থিটা মাইনাস থিটা টু ডিভাইডেড এক্স টু ভাগ কে টু। এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটাকে আমি নাই চেঞ্জ না করে দেখো এরকম করে রেখে দিলাম না, কে ওয়ান কে টু। এখন দেখো এখানে সিম্পলি গুণ ভাগ করে আমরা একটু কাজ করি। দেখো এটার সাথে গুণ করলে কি হবে, কে ওয়ান থিটা ওয়ান মাইনাস কে ওয়ান থিটা ডিভাইডেড এক্স ওয়ান। আর এখানে কি দাঁড়াবে, কে টু থিটা মাইনাস কে টু থিটা টু ডিভাইডেড এক্স টু। এখন এই এক্স টু গুণ করে দাও এই পাশে, তাহলে এটা ভাগ আছে এই পাশে গুণ হবে, এটা এই পাশে গেলে এই পাশে গুণ হবে। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে হচ্ছে কে ওয়ান এক্স টু থিটা ওয়ান মাইনাস কে ওয়ান এক্স টু থিটা। আর এটা এই পাশে গুণ করলে কি হবে, এটা এই পাশে গুণ করলে হবে এক্স ওয়ান কে টু থিটা মাইনাস এক্স ওয়ান কে টু থিটা টু। এর লাইন কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের বের করা লাগবে কি থিটার মান। তাহলে আমরা থিটার মান বের করব। এই যে এই থিটার মান বের করব, থিটার মান বের করার জন্য কি করব, এটাকে এই পাশে নিব, ওইটাকে ওই পাশে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে থিটাগুলোকে এক পাশে নেই, দেখো এটা থিটা এই পাশে, আচ্ছা এটাকে রাখো। তাহলে এক্স ওয়ান কে টু থিটা মাইনাস, এটাকে মাইনাস এই পাশে নিলে প্লাস হতো, প্লাস কে ওয়ান এক্স টু থিটা ইকুয়াল। আচ্ছা, আর এটাকে আমরা রেখে দেই কে ওয়ান এক্স টু থিটা ওয়ান, এটা মাইনাস ছিল এই পাশে গেলে প্লাস হবে। তাহলে এক্স টু এক্স টু না এক্স ওয়ান কে টু থিটা টু। এটার সময় একটু বি কেয়ারফুল, এখানে ঝামেলা হয়, দেখা গেছে যে উল্টাপাল্টা করে ফেলি। তো দেখো এই লাইন কি বোঝা গেছে, এটা শুধুমাত্র আমরা এক পাশে নিলাম, থিটারগুলোকে এক পাশে নিলাম, থিটা ছাড়াগুলোকে আরেক পাশে নিলাম, বুঝতে পারছো? এখান থেকে এখন দেখো থিটাটাকে কমন নেব, তাহলে থিটা কমন নিলে কি হবে, এক্স ওয়ান কে ওয়ান প্লাস এক্স টু কে ওয়ান। আর দেখো এখানে কি আছে, এখান থেকে আর কমন নেওয়ার দরকার নেই, যা আছে তাই, কে ওয়ান এক্স টু থিটা ওয়ান প্লাস এক্স ওয়ান কে টু থিটা টু। এখন দেখো থিটার মান বের করার জন্য এটা কী করো, ভাগ দেবো। তাহলে আমরা এখানে করি, দেখো তাহলে এখানে আমরা কী পাচ্ছি, বা থিটা ইকুয়াল, এটা গুণ ছিল ওই পাশে গেলে ভাগ হবে, কে ওয়ান এক্স টু থিটা ওয়ান প্লাস এক্স ওয়ান কে টু থিটা টু ডিভাইডেড কি, ডিভাইডেড এই যে এটা গুণ ছিল এবার সেগুলো ভাগ হবে, এক্স ওয়ান কে টু ডিভাইডেড এক্স টু কে ওয়ান। তো এইটাই আমাদের হচ্ছে যে সংযুক্ত পৃষ্ঠটা ছিল, ফলকের সংযুক্ত পৃষ্ঠের তাপমাত্রা। যদি আমাদের কোথাও পৃষ্ঠের সংযুক্ত ফলকের মানে সংযুক্ত ফলকের সংযুক্ত পৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আমরা থিটা বসাবো। থিটা এগুলো হবে কে ওয়ান এক্স টু থিটা ওয়ান প্লাস এক্স ওয়ান কে টু থিটা টু আর ডিভাইডেড এক্স ওয়ান প্লাস কে ওয়ান প্লাস এক্স টু প্লাস কে টু। এগুলো কি, এগুলো নিশ্চয়ই বলা লাগবে না। এক্স ওয়ান কে ওয়ান হচ্ছে প্রথম ফলকের তাপ পরিবাহিতাঙ্ক, এক্স টু হচ্ছে দ্বিতীয় ফলকের পুরুত্ব, যথাক্রমে তাপমাত্রাগুলো এগুলো তো বুঝতেছো, এখানে আমরা দিছি চিত্র অনুসারে, এরকম করে মানগুলো বসাই দিলে আমাদের উত্তর হবে। তো তোমাদের কোথাও সমস্যা আছে এটাতে, নাকি আমরা পরেরটাতে যাব? একজন কে জানি কি বলছিল। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন এই যে আরেকটা বাকি আছে আমাদের এই অধ্যায়ের, আর একটা সমীকরণ বাকি আছে, ফোরিয়ারের সমীকরণ বা তাপীয় প্রবাহের রৈখিক প্রবাহের সমীকরণ। তো এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে করা লাগবে, আসতেই পারে। তো আমি এটা মিশিয়ে দিচ্ছি। দেখো আমি চিত্রটা একটু বানাই নেই।
দেখো চিত্রটা খুব ভালোভাবে বোঝো। দেখো এই চিত্রটা কিন্তু খুবই টাফ, মানে উল্টাপাল্টা একটা চিত্র, বিষয়টা অনেকেই বোঝে না। বিষয়টা আমি বলতেছি, দেখো একটু বোঝার চেষ্টা করো। এখানে আমরা কি করছি, এম এন একটি দণ্ড নিছি। যেমন ধরো বিশেষ করে এই যে এটা এম এন দণ্ড, দণ্ড টাইপের কি আছে আমার এখানে। আচ্ছা ধরো যে এইটাই সেই দ্বন্দ্ব, হ্যাঁ, এটা হচ্ছে কি এম এন দ্বন্দ্ব, এখানে এম প্রান্ত আর এটা এন প্রান্ত। এবং এই এম প্রান্তটাকে আমি কি করছি, এই এম প্রান্তটাকে আমি তাপীয় উৎসের সঙ্গে যুক্ত করে দিছি। এখন এম প্রান্তকে যদি আমি তাপীয় উৎসের সঙ্গে যুক্ত করে দেই, তাহলে এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে কী হবে, তাপ প্রবাহ ঘটবে। কি ঘটবে, তাপ প্রবাহ ঘটবে। এখন এই যে এটা হচ্ছে এম এন দণ্ড, তো এম এন দণ্ডতার কী করা হলো, এম এন দণ্ডতার এক্স এক্স দূরত্বে এম এন দ্বন্দ্বের এম প্রান্ত থেকে, অর্থাৎ যেখান থেকে তাপ উৎসের সঙ্গে যুক্ত আছে সেই প্রান্ত থেকে এক্স মিটার দূরে, কত মিটার দূরে, এক্স মিটার দূরে বা এক্স দূরে আমরা একটি পাথ জি তল বা পাথ দিলাম এখানে, হ্যাঁ। এই যে জি তল নিচে, এই যে এটা এটা কি, এই যে এই বড় খারাপ জি তল, অর্থাৎ এইটা হচ্ছে সেই দণ্ড এবং এই দণ্ডের উপর একটি জি তল নিছি। এটা হচ্ছে জি তল খারাপভাবে রাখা হয়েছে, যে এরকম করে খারাপভাবে রাখা হয়েছে কতটুকু দূরে, এক্স মিটার দূরে, এখান থেকে এক্স মিটার দূরে। এবং এখান থেকে আবার হচ্ছে এক্স প্লাস ডেল এক্স মিটার দূরে, এইটুকু হচ্ছে কি ডেল এক্স, আবার এক্স প্লাস ডেল এক্স দূরে আবার কি করা হলো, এইচ পাতটাকে রাখা হলো। তো এটা হচ্ছে জি পাত বা তল, এটা হচ্ছে এইচ পাত বা তল। আমার কথা কি বোঝা গেছে আমি কি বলছি? ওকে, আবার বলতেছি শোনো। আচ্ছা আবার একবার বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা একটা কাজ করি, আমাদের এই সেশনের ম্যাচ শেষ, তো আমি কেটে দিচ্ছি, আবার যুক্ত হও তাড়াতাড়ি এখনই। ওকে দেখো, দুইজন কানেক্ট হয়েছে আর একজন কানেক্ট হইতে পারেনি। আর একজনের আবার সমস্যা কি, জয়েন করতে পারলো না, কানেক্টিং দেখাই খালি। ওকে তিনজন জয়েন করছে, শুরু করি। যারা ছিল না তারা তো দরকার নেই। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে, আবার বলতেছি ভালো করে শোনো, এটা বোঝা লাগবে।
দেখো আমি বলছিলাম যে এই এম এন দণ্ড, এইটা হচ্ছে কি এম এন দণ্ড, এবং এম এন দণ্ড থেকে এই এম প্রান্তটা কি আছে, তাপীয় উৎসের সঙ্গে যুক্ত আছে, তাহলে তাপ এই দণ্ড দিয়ে প্রবাহিত হবে। আচ্ছা হোক, তো এই দণ্ডটা কি করা হয়েছে, এই দণ্ডটার থেকে এক্স মিটার দূরে একটা পাথ, একটা তল বা একটা পাথ বা একটা রেখা কল্পনা করা হয়েছে। এই যে একটা রেখা কল্পনা করা হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে জি তল কল্পনা করা হয়েছে, এবং এখান থেকে এইটুকু দূরত্ব কত, ডেল এক্স। আচ্ছা, তো এটা জি তল, এবং এই এখান থেকে আবার হচ্ছে এক্স প্লাস ডেল এক্স দূরে আরেকটা এই তল কল্পনা করা হয়েছে। তো এই দুটো তল কল্পনা করা হয়েছে। আমরা এখন দেখবো যে এই তলের মধ্যে কতটুকু তাপ প্রবাহিত হয়, কতটুকু তাপ শোষণ হয়, কতটুকু তাপ বিকিরণ হয়, এটা দেখবো। এটা থেকে হিসাব নিকাশ করে আমরা ফুরিয়ারের যে সমীকরণ আছে সেই সমীকরণটা এখান থেকে ওই ফুরিয়ারের সমীকরণ আকারে রূপান্তর করব। ঠিক আছে, ফুরিয়ারের সমীকরণ নিয়ে বেশ পড়ালেখা আছে, তো এখানে আমরা তাপীয় প্রবাহের ক্ষেত্রে ফুরিয়ারের সমীকরণটা প্রতিপাদন করব। তো আমি যেগুলো বললাম এগুলো তোমাদের ওখানে কথায় লেখা ছিল, এখন আমরা এই কথাগুলো তার না লিখি, এখানে আমরা যেগুলো যেগুলো ছিল সেটা লিখি, মানে যেগুলো লেখা লাগবে গাণিতিক টার্মটা লিখি। তো দেখো এখানে আমি লিখতেছি না, এখানে লেখা ছিল কি, যে মনে করি পরিপাশের সাপেক্ষে জি স্তরের তাপমাত্রা থিটা। এখানে এইটার তাপমাত্রা, এই যে জি স্তর বা জি যে তল, এই তলটার তাপমাত্রা কত, থিটা। আর এখান থেকে ডেল এক্স দূরে এইটার তাপমাত্রা কত, এটার তাপমাত্রা হচ্ছে থিটা প্লাস, অর্থাৎ এই স্তরের তাপমাত্রা থিটা প্লাস ডি থিটা ভাগ ডি এক্স ইন্টু ডেল এক্স। ঠিক আছে, এটা হচ্ছে এই স্তরের তাপমাত্রা। এখন এইটা দিয়ে তাপ সঞ্চারিত হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে এর তাপমাত্রা, তাহলে এর তাপীয় নথি কত হবে, নথি বা অবক্রম, এটা এটা কত হয়, এটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে, এই দেখো হচ্ছে এই কি বলে, এই তাপমাত্রাটাকে দূরত্বের সাপেক্ষে অন্তরীকরণ করা লাগে, তাহলে থিটা ইকুয়াল এই দেখো ডিএক্স, এটাই হচ্ছে কি তাপমাত্রার অবক্রম বা নথি বলা হয়। তো তাপীয় অবিক্রম মানে কি, তাপীয় অবক্রম বা নথি মানে হচ্ছে যে তাপটা থাকবে, এই তাপমাত্রাটাকে কী করা লাগবে, এটাকে আমরা হচ্ছে দূরত্বের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে এথিটাকে ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এটাই হবে কি অবক্রম বা নথি। তাহলে দেখো এর যেহেতু তাপমাত্রা ছিল কি জি স্তরের তাপমাত্রা থিটা, তাহলে অবক্রম কত হবে, অবক্রম বা নথি না অবক্রম কত, আচ্ছা এর অবক্রমটা হচ্ছে ডি থিটা ভাগ ডিএক্স। আবার হচ্ছে এই স্তরের তাপমাত্রা কত, এই যে এই স্তরের তাপমাত্রা কত, থিটা প্লাস ডি থিটা ভাগ ডিএক্স ডেল এক্স ভাগ, আচ্ছা এটা হচ্ছে তাপ তাহলে অবক্রমটা কত হবে, অবক্রম আগের মতোই ডি ডি এক্স অফ থিটা প্লাস ডি থিটা ডিএক্স ডেল এক্স। এই দুইটা বিষয়, এটা আমরা কি করলাম, এটা আমরা নর্মাল বিষয় থেকে এই দুইটা বিষয় লিখছি। এখন এবার আমরা আসবো কি, এখানে ধরে নিচ্ছি যে এ তল, এই যে এই দণ্ডটার প্রস্থের ক্ষেত্রফল এ এবং তাপীয় পরিবহন গুণাঙ্ক কে। তাহলে এটার মধ্যে কতটুকু, অর্থাৎ এই জি স্তরটা আছে, এই জি স্তরের মধ্যে কতটুকু তাপ, এই যে দেখো এই জি স্তর, প্রথমে জি স্তরের আমরা হচ্ছে তাপ কতটুকু প্রবেশ করে এটা নির্ণয় করবো। অর্থাৎ এই যে দুইটা স্তর এরকম করে খাড়া করে রাখা আছে, আমি যদি আরেকটা চিত্র দেখাই, এই দুইটা স্তর, এটা হচ্ছে জি স্তর আর এটা হচ্ছে কি এই স্তর। তাহলে তোমরা যখন এই স্তরটাতে তাপ দিবা, তাহলে এই স্তরে তাপ প্রবেশ করবে এবং এই স্তর দিয়ে কী হবে, সেটা নির্গমন হবে। তো আমরা দেখবো যে জি স্তরে কতটুকু তাপ প্রবেশ করে আর এই স্তর দিয়ে কতটুকু তাপ বের হয়। ঠিক আছে, কি বললাম, তাহলে অতএব তাহলে কী হবে, অতএব জি স্তরে তাপ প্রবেশের হার আমরা এখানে প্রতি সেকেন্ডে প্রবেশ নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি কি, আমরা জানতাম কিউ ইকুয়াল কি জানতাম, কে থিটা কে এ ডি থিটা ভাগ কি এক্স। এটা আমরা সূত্র শিখছিলাম তাপীয় পরিমাণ গুণাঙ্ক থেকে, মানে তাপ প্রবেশের হার বা মানে তাপ যতটুকু শোষণ হয় বা বিকিরণ হয় সেটা কিউ ইকুয়াল কি কে এ ডি থিটা ভাগ এক্স। তো এখানে এই আমরা কি করব, তাহলে এখানে জি স্তরের জন্য কি হবে, জি স্তরের জন্য প্রবেশের হারটাকে আমরা কিউ ওয়ান ধরলাম, তাহলে কিউ ওয়ান ইকুয়াল এখানে তাপ পরিমাণ গুণাঙ্ক কে ছিল, তাহলে কে হবে, আর এর ক্ষেত্রফল এ, তাহলে এই হবে, আর এখানে তাপটা কত ডি থিটা, আর এখানে দূরত্ব কত, এখানে হচ্ছে ডিএক্স। ঠিক আছে, এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা জি স্তর তাপ প্রবেশের হার কতটুকু পেলাম, তাপ প্রবেশের হার। এখন টি কেন লিখলো, অনেকে হয়তো ভাবছো যে টি কেন লিখলো না ভাইয়া, তার কারণ হচ্ছে যে এখানে আমরা 1 সেকেন্ডে প্রতি সেকেন্ডে নির্ণয় করতেছি, যার ফলে এখানে টি এর মানটা আমরা 1 ধরে নিয়েছি আর এখানে আমরা বসাইনি। তাহলে জি স্তর তাপ প্রবেশের হার। এবার আমরা আসি এই স্তরে
এই স্তরে তাপ বিকিরণের হার। দেখো জি স্তরে তাপ প্রবেশ করবে, করে সেটা কি হবে, এর মধ্যে যাওয়ার সময় কিছু তাপ এর মধ্যে যাবে, ওটা আমরা পরে বের করতেছি। জি স্তরের মধ্যে যখন তাপ যাবে, এটা তাপ প্রবেশ কতটুকু করলে এতটুকু, এবং এই স্তরে কত তাপ বের হচ্ছে এটা আমরা এবার বের করব। তাহলে এই স্তরে তাপ বিকিরণ হচ্ছে কতটুকু, বা নির্গমন, বিকিরণ বা নির্গমন কতটুকু হচ্ছে, এটাকে আমরা θ2 ধরলাম। θ2 ইকুয়াল কি হবে, আগের মতো, যেহেতু এখানে হচ্ছে কত ছিল, আচ্ছা এখানে আমরা একটা মাইনাস নিব। মাইনাস নেওয়ার কারণ হচ্ছে যে আমরা জানি কি দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে, এই দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে, এখানে এই তাপের মানটা কী হবে, কমে যাবে, যার ফলে এখানে আমরা মাইনাস দিয়েছিলাম। দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এটা মানটা কমে যাবে, তাহলে এখানে একটা কী হবে, মাইনাস। তাহলে মাইনাস, এটার তাপ পরিমাণ গুণাঙ্ক কে, ক্ষেত্রফল এ, আর হচ্ছে এখানে তাপ কত গেছে, তাপ গেছে এইটা, তাহলে কত হবে, থিটা প্লাস ডি থিটা ডিএক্স ভাগ কি এটার, আচ্ছা এটার তাপ কতটুকু ছিল, হ্যাঁ ভাগ হচ্ছে ডিএক্স। এখানে কি সমস্যা আছে নাকি, বুঝতে পারছো সবাই? টোটালটা দেখা যাচ্ছে না? তাহলে দেখো এখান থেকে এটা কি বুঝতে পারছো, এই যা যা বললাম এগুলো কি বোঝা গেছে নাকি কোথাও সমস্যা আছে? কোথায়? কোথায় বোঝানি? এইটার নিচে মানে আসলে এই যে এইরকম করে যদি লিখি, দেখো এই এখানে ছিল কি তাপমাত্রা ছিল থিটা, আর এখানে তো থিটার পরিবর্তে এটা আসলে এইরকম আছে, মাইনাস কে এ, কলমটা চেঞ্জ করি, কলমের মনে হয় ডেট শেষ। তো এইভাবে থাকলে ওইটা কিন্তু আসলে যেরকমভাবে আছে সেটা হচ্ছে যে কে এ, আর হচ্ছে এখানে অবক্রমটা হচ্ছে যে ডি আছে, যে এখানে একটা ডি মিক্স আছে, ডি এক্স ইন্টু থিটা প্লাস ডি থিটা ডিভাইডেড ডি এক্স ডেল এক্স এমন ছিল তোমার, তাই বলছো? তা এখানে এরকম এইটা হচ্ছে এই যে থিটার সাপেক্ষে আমরা যদি এই ডি থিটাটাকে যদি এটার সাপেক্ষে পরিবর্তন করে দিই, এখানে তাপমাত্রা পরিবর্তন, দেখো এই যে এখানে কি ছিল, এখানে আমরা কি লিখলাম, কে এ ডি, এই যে থিটাটা ছিল, আর এখানে তো থিটা নাই, এখানে তাপটা কতটুকু, এখানে তাপটা হচ্ছে থিটা প্লাস ডি থিটা ডিএক্স ডেল এক্স, তাহলে এটা এরকম ফর্মে হবে, ঠিক আছে? এইটা যদি বুঝো তাহলে এটা একটু, টি লেখিনি কেন তাই বলছো? টি লেখিনি তার কারণ হচ্ছে এখানে তাপ কতটুকু প্রবাহিত হচ্ছে, তাপ প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে এটা নির্ণয় করতেছি, তাহলে প্রতি সেকেন্ডের মানে 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডের জন্য তার 1 লেখার দরকার নেই, এই জন্য টিটা আমরা লিখিনি, ঠিক আছে? তাহলে দেখো এটাকে যদি আমরা একটু গুণ করি তাহলে এরকম দাঁড়াবে, মাইনাস কে এ ডি থিটা ডিএক্স, আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস ডি স্কোয়ার থিটা ডিএক্স স্কোয়ার ডেল এক্স, আর এখানে ও কে এটা মিস গেছে, কে এ, আর বাকিটা হচ্ছে ডি স্কোয়ার থিটা ভাগ ডিএক্স স্কোয়ার ডেল এক্স। দেখো আমরা কি করলাম, এই যে মাইনাস ছিল তাই মাইনাসটাকে টোটালটাকে গুণ করে দিলাম, এই আর কি। তাহলে আমাদের মান আসলো কি, আমরা পেলাম এই স্তর দিয়ে কতটুকু তাপ বের হচ্ছে, এইটুকু তাপ বের হচ্ছে, এই স্তর দিয়ে কতটুকু তাপ বের হচ্ছে, এইটুকু তাপ বের হচ্ছে, আর এই জি স্তরে তাপ কতটুকু প্রবেশ করছে, এতটুকু প্রবেশ করছে, ঠিক আছে? এখন তাহলে আমরা দেখি যে এই দুইটা স্তরে মোট কতটুকু তাপ মানে তাপ থাকছে, মানে তাপ যে প্রবেশ করলো, ধরো এই যে দুইটা স্তর, এই স্তরে তাপ কতটুকু প্রবেশ করলো,
এটা আমরা বের করছি, এবং এই স্তরে কত তাপ বের হয়ে যাচ্ছে এটাও বের করছি। তাহলে আমরা দেখি যে এই স্তরের মধ্যে কতটুকু তাপ থাকে, অর্থাৎ এই ভিতরে অংশটাতে কতটুকু তাপ আছে। এবার এটা বের করবো। তাহলে এটা বের করার জন্য কী করা লাগবে, এইটা মাইনাস এইটা করা লাগবে, এইটা মাইনাস এটা করা লাগবে। তাহলে দেখো আমি এখন যদি এখানে একটু মিশাই দিই, কারণ আমার স্পেস খুবই কম হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে এখানে তাপ কতটুকু থাকবে, তাপ থাকবে হচ্ছে থিটা ইকুয়াল কিউ ইকুয়াল কিউ ওয়ান মাইনাস কিউ টু। তাহলে কিউ ওয়ানের মান কত, এটা বসাও, মাইনাস কে এ ডি থিটা ভাগ ডিএক্স, ডি থিটা ডিএক্স। আর দেখো এখানে মাইনাস, আর মাইনাস মাইনাস কী হবে, প্লাস কে এ ডি থিটা ডিএক্স ডি থিটা ডিএক্স। আর তারপরে কী আছে, মাইনাস কে এ ডি স্কোয়ার থিটা ভাগ ডি এক্স স্কোয়ার ডেল এক্স। এইখানে মাইনাস মাইনাস এটা প্লাস হবে, হ্যাঁ হ্যাঁ প্লাস। ঠিক আছে, এখন পর্যন্ত সব ক্লিয়ার নাকি কোথাও ঝামেলা আছে? আচ্ছা, তাহলে এবার দেখো কতটুকু থাকে, ক্যালকুলেট করলে আমরা এই যে এটা চলে যায়, তাহলে থাকে কি, তাহলে থাকে হচ্ছে কে এ ডি স্কোয়ার থিটা ভাগ ডি এক্স স্কোয়ার ডেল এক্স। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে আসলে এই স্তর দুইটা, এই যে দুইটা স্তর আছে, এই স্তরে তাপ প্রবেশ করছে এবং এই স্তরে তাপ বের হয়ে গেছে। আসলে যদি এমনটা হওয়া উচিত ছিল, এই স্তরে যতটুকু তাপ ঢুকছে সেইটুকু তাপ এদিকে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যায়নি। যতটুকু ঢুকছে তার থেকে এতটুকু তাপ কম বের হয়েছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই তাপটুকু দুইটা কাজে বের হয়েছে, দুইটা কাজে ব্যয় হয়েছে। কি কাজে, একটা হচ্ছে এই এই যে ভিতরে যে ডেল এক্স অংশটা দেখছো, এই ডেল এক্স অংশটার ভিতরে শক্তিরূপে সঞ্চিত কিছু ছিল এবং কিছুটা বিকিরণ হয়ে বিকিরণের বাইরে চলে গেছে। কি বললাম, এই যে এতটুকু তাপ এখান থেকে আমরা কম পেলাম, তার কারণ হচ্ছে এই তাপটা কি করছে, এখানে আমরা নিউটনের শীতলীকরণ সূত্র অনুসারে বিকিরণটা দেখব। অর্থাৎ দুইটা কাজ করবে, একটা হচ্ছে দেখব যে এখান থেকে বিকিরণের মাধ্যমে কিছু তাপ বের হয়ে গেছে এবং কিছু তাপ এর মধ্যে কি শক্তিরূপে সঞ্চিত আছে। তাহলে আমরা প্রথমে কতটুকু তাপ সঞ্চিত ছিল এটা বের করব, পরে নিউটনের বিকিরণ সূত্রের মাধ্যমে কতটুকু তাপ বিকিরণ হয়ে গেছে এটা বের করব। আমি কি বলছি, আমার কথা কি বোঝা গেছে? এই কথা না বুঝলে কিন্তু সমস্যা, এটা ওখানে লিখে দেয়নি, এই জন্য বারবার বলছি। বুঝতে পারছো? না বুঝলে বলো, আমি আবার বোঝা দিচ্ছি। অর্থাৎ দেখো, যেটা বলছিলাম যে এই যে দুইটা স্তর, তো তো এই স্তরে যে পরিমাণ তাপ, আচ্ছা আবার বলছি, দেখো শোনো, এটা হচ্ছে জি স্তর, এটা হচ্ছে এই স্তর বা তল। তাহলে এই স্তর দিয়ে যতটুকু তাপ ঢুকবে এটাতে সেইটুকু বের হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে আমরা বুঝতাম কি যে এখানে কোনো কিছু নষ্ট হয়নি। কিন্তু আসলে কিন্তু তা হয়নি। দেখো, এই স্তরে তাপ যতটুকু ঢুকছিল এই স্তরে তার থেকে কী হয়েছে, কম বের হয়ে গেছে। অর্থাৎ এতটুকু তাপ কী হয়েছে, কম বের হয়েছে। এই স্তর দিয়ে এতটুকু তাপ কম বের হয়েছে। তার কারণ কি, তার কারণ এই তাপটা দুইটা জিনিস করছে। একটা হচ্ছে এই যে ডেল অংশ, এই অংশটা দেখছো, এই অংশটার মধ্যে শক্তির বাড়াইছে। আরেকটা কি করছে, আরেকটা কাজ করতে হচ্ছে যে এই বিকৃত হয়ে এই অংশগুলোতে বের হয়ে গেছে তাপ, যার ফলে তাপ সমান পাচ্ছি না আমরা। বোঝা গেছে? এখন আমরা এখান থেকে বিকিরণ তাপ বের করব, আর এই কতটুকু তাপ কাজে লাগলো এটা আমরা বের করব। তাহলে দেখো এখানে আমরা এই কথাটা ওখানে লিখিনি, তবে এই কথাটা লিখলে খুব বেশি ভালো হয়, না লিখলে সমস্যা নেই। তাহলে এখানে আমি কি লিখছিলাম, তাহলে এই যে জিএইচ যে দণ্ড আছে, এই জিএইচ দণ্ডটুকু আছে, এই জিএইচ অংশ কর্তৃক তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয়িত শক্তি, অর্থাৎ এর তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু শক্তি ব্যয় হয়, এটা সূত্র আমরা জানতাম কি, ব্যয়িত শক্তির পরিমাণ কিউ ইকুয়াল এম এস ডেল টি। এটা আমরা সূত্র ডেল টি বা ডেল থিটা, এটা আমরা সূত্র, এটা কিন্তু সূত্র শিখছিলাম। কিউ ইকুয়াল এম এস ডেল থিটা ভাগ হচ্ছে, এখানে সরণ দ্বারা ভাগ দেওয়া লাগে। আচ্ছা, তোমরা এসএসসি থেকে এই সূত্রের কথা মনে আছে? এই যে আমরা একটা সূত্র শিখছিলাম, কোন একটা পদার্থের মধ্যে দিয়ে কতটুকু তাপ শোষণ হয় বা কতটুকু বর্জন হয়, এখানে এই সূত্র আমরা ইউজ করবো। ওই যে এনট্রপির অঙ্ক যেখানে আছে সেখানে আমরা এই সূত্র, ডেল থিটা ডেল টি একই বিষয়। আচ্ছা, ডেল থিটা লিখে দিলাম না। ডেল থিটা মানেও হচ্ছে কি তাপমাত্রা পরিবহন, থিটা দ্বারা তাপমাত্রা লেখা হয়, টি দ্বারাও তাপমাত্রা লেখা হয়। ঠিক আছে, এই কারণে টি লিখেছিলাম আমি। আচ্ছা, তাহলে কি একাল কি এম এস ডেল থিটা, তাহলে এম মানে হচ্ছে কি এখানকার ভর, আর এস হচ্ছে কি আপেক্ষিক তাপ, আর ডেল থিটা মানে কি তাপমাত্রার পার্থক্য, বা ডেল টি লিখলেও সমস্যা নেই, ডেল টি মানেও তাপমাত্রার পার্থক্য। আচ্ছা, তাহলে এটার ভর কতটুকু ছিল, এটার ভর, আচ্ছা ভরটা তো ডিরেক্ট দেওয়া নাই, এই কারণে এখানে কী করেছি, ক্ষেত্রফলের সাথে এর পুরুত্বটা গুণ করে দিয়েছি। ঠিক আছে, ক্ষেত্রফল ছিল হ্যাঁ, এস হচ্ছে আপেক্ষিক তাপ।
বরফ গলনের বরফ গলনের তাপ আলাদা, এটা হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। বরফ গলনে যে সুপ্ত তাপ বলা হয়, এইটা আমরা ধরে নিচ্ছি যে এইটার আপেক্ষিক তাপ, এই যে যে সিস্টেমটা আমরা কাজ করতেছি এই সিস্টেমের আপেক্ষিক তাপ হচ্ছে এস। এখানে লেখা হয়নি, কিন্তু আসলে এখানে লেখা উচিত ছিল যে এই সিস্টেম, এখানে সাইড নোট করে দিলে ভালো হয় যে এখানে এস হচ্ছে এখানকার আপেক্ষিক তাপ। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে এমটা হচ্ছে কি ভর ছিল, তাহলে ভর সমান আমরা কি জানি, ভর সমান জানি হচ্ছে আয়তন গুণ আচ্ছা, দেখো আমরা এই যে এই সূত্র শিখছিলাম যে র ইকুয়াল ঘনত্ব ইকুয়াল কি এম ভাগ ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এম ইকুয়াল কি র ভি, কি লিখতে পারি র ভি, মনে আছে? ঘনত্ব ইকুয়াল কি, ঘনত্ব ইকুয়াল ভর ভাগ আয়তন। তাহলে এম ইকুয়াল কি হবে, র ভি হবে, অর্থাৎ আয়তনের সাথে ঘনত্ব গুণ করে দিলে কি পাবো আমরা, তাহলে ভর পাবো। তাহলে আমরা ভর তো এখানে দেওয়া নাই, দেওয়া আছে, কিন্তু এখানে আমরা ধরে নিয়েছি কি এটার ওই কি জানি এটা হচ্ছে ঘনত্বটাকে আমরা র ধরে নিয়েছিলাম। এবং দেখো আর এখানকার আয়তন কতটুকু হবে, আয়তন হবে হচ্ছে যেহেতু এটার পুরুত্ব হচ্ছে ডেল এক্স আর এটার হচ্ছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আমরা এখান থেকে এই ভরের পরিবর্তে কি লিখতে পারবো, এখানে আর এই সূত্র না লিখে ওখানে আমরা ভর লিখছিলাম, তাহলে ভরের পরিবর্তে আমরা লিখতে পারবো কি যে ক্ষেত্রফল এ গুণ পুরুত্ব ডেল এক্স গুণ কি, গুণ হচ্ছে র, এটা কিন্তু র, আর হচ্ছে কি ডেল থিটা। তাহলে এখানে তাপমাত্রা পার্থক্য কতটুকু ছিল, এটার হচ্ছে একবার তাপমাত্রা বৃদ্ধিটা কতটুকু ছিল ওইটা এখানে বসায় দিচ্ছে ডি থিটা ভাগ ডিটি। ঠিক আছে, ও এগুলো সব এক হয়ে গেছে। তাহলে দেখো এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দিয়েছিলাম ওখানে, 4 নম্বর সমীকরণ। তাহলে এটা আমরা পেলাম যে কতটুকু তাপ এখান থেকে আসলে ওই মানে তাপ বৃদ্ধিতে মানে তাপ বৃদ্ধির জন্য কতটুকু তাপ গেল এটা আমরা বের করছি, তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু তাপ গেল এটা বের করছি। এবার আমরা বের করবো যে কতটুকু তাপ বিকিরণ হয়, এটা আমরা নিউটনের শীতলীকরণ সূত্রের মাধ্যমে বের করছি। এটা নিউটনের শীতলীকরণ সূত্র থেকে আমরা তাপ বিকিরণ পাইছি কতটুকু, বিকিরণ তাপ পাইছি হচ্ছে, এটাকে দিলাম আমি 1, এটাকে দিলাম, আচ্ছা 1 তো দেওয়াই আছিল, এটাকে আমরা দেই ধরো যে 3, এটাকে দিই আমরা 4। তাহলে বিকিরণ তাপটা কত ছিল আর ওইটা না লিখে দেখো বিকিরণ তাপটা ছিল মুক্ত পৃষ্ঠের আহ, আহ, মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা ই, এর সাথে আমরা কি করছিলাম মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল আর পার্থক্য। তাহলে মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা ছিল ই আর এর ক্ষেত্রফলটা কত, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল প্যারামিটার বা হচ্ছে পরিসীমার সাথে কি করে দেব এর পুরুত্ব বা এই যে এই দূরত্বটা গুণ করে দেব, প্লাস গুণ হচ্ছে বিকোণ তাপের সূত্রটা কি জানিছিল, বিকোণ পৃষ্ঠের ক্ষমতা মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল আর একটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য। তাহলে তাপমাত্রা পার্থক্যটা কত, থিটা। তাহলে এখানে আমরা থিটা বসায় দিচ্ছি, বোঝা গেছে? আর এখানে পি হচ্ছে কি পরিসীমা, ওই মুক্ত পৃষ্ঠের পরিসীমা। তাহলে আমরা এই একটা সমীকরণ দিলাম 5। তাহলে এখন দেখো এই তাপটা কি হয়েছে, এই তাপটা এইটা এবং এইটাতে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এইটা ইকুয়াল লিখতে পারবো এইটা এবং এইটা, এটাকে যদি আমি 3 নাম্বার দেই তাহলে 3, 4 এবং 5, ওখানে আমি লিখছিলাম মনে হয় সমীকরণ 3, 4 এবং 5 থেকে পাই। অর্থাৎ তাহলে আমরা কেন, কারণ এই তাপটা কি হলো, এই তাপটা এবং এই তাপ মানে এইটা মানে তাপমাত্রা বৃদ্ধিতে এটা ব্যয় হয়েছে আর এটা হচ্ছে বিকৃত হয়ে বের হয়ে গেছে। বুঝি নাই কি বলছো, এইটা এইটা দেখো তোমার সেটা একটু খেয়াল করবা যে আমরা যে নিউটনের শীতলীকরণ সূত্র থেকে তাপ বিকিরণ সমান কি লিখছিলাম, মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা গুণ মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল গুণ তাপমাত্রা পার্থক্য। তাহলে এখানে তাপমাত্রা পার্থক্যটা ছিল থিটা, তারপরে হচ্ছে মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা কত ছিল, মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা ছিল হচ্ছে ই, এটাকে আমরা ধরে নিছি মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা হচ্ছে ই। আর আরেকটা ছিল হচ্ছে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, এই যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কতটুকু হবে বলো তো, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে এই পরিসীমার সাথে এই যে ডেল এক্স দূরত্ব আছে ডেল এক্সটা গুণ করে দিল, তাহলে এটা হচ্ছে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হচ্ছে ওই কি জানি মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা আর থিটাটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য। তাহলে এটা আমরা পাইছি তাপ যতটুকু বিকিরণ হয়ে গেল সেইটা তাপ পাইছি এইটা, আর এটা পাইছি আমরা কি যে কতটুকু তাপ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগলো। অর্থাৎ আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে এই যে দুইটা স্তর জি স্তর আর এই স্তর, এখান নিচেরটা র আর উপরেরটা পি, উপরেরটা পি আর এটা হচ্ছে র, এটা হচ্ছে ঘনত্ব আর এটা হচ্ছে প্যারামিটার বা পরিসীমা।
এটা ডেল্টা এক্স, স্মল ডেল্টা। এই যে ডেল্টা এক্স আছে না, এই ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স। বিকরণ ক্ষমতা, এই যে এখানে কি কি ছিল, একটা ছিল মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা, এই যে ইটা হচ্ছে মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা, আর এটা হচ্ছে সেই ক্ষেত্রফল, এটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য। ওখানে তো নিচে নিচে উপরে করে করে দেওয়া আছে, লিখে দেওয়া আছে, এখানে আমি সেটা লিখিনি, কারণ ও তো লিখে কী করবো, আমি তো পিডিএফ করে দিছি, ওখানে তো লেখাই আছে, আমি বারবার তো বলে দিচ্ছি। এটা হচ্ছে মুক্ত পৃষ্ঠের বিকিরণ ক্ষমতা, আর এইটুকু হচ্ছে কি ক্ষেত্রফল, পি, এটা পি হচ্ছে প্যারামিটার বা পরিসীমা, আর ডেলেক্স ছিল তো এই যে দূরত্বটা, আর থিটাটা হচ্ছে কি তাপমাত্রার যে পার্থক্য এইটা। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি বললাম, যে এই তাপমাত্রাটা ওখানে বেশি মানে কম হয়ে গেছিলো, কারণ কি, কারণ এই তাপমাত্রা বৃদ্ধিতে, এই অংশে তাপমাত্রা বৃদ্ধিতে কাজ হচ্ছে এইটুকু, আর এইটুকু কি করছে, বিকৃত হয়ে চলে গেছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে এইটা ইকুয়াল এইটা প্লাস এইটা। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম। দেখো আমি আর না লিখে যে এখান থেকে আমরা শর্টকাটে মেরে দিই। তাহলে এইটা ইকুয়াল কি হবে, এইটা ইকুয়াল হবে এইটা এ ডেল এক্স র ডি থিটা ভাগ ডিটি মাইনাস, সরি প্লাস, কই গেল, এইটা ই, এটা কিন্তু র, এটা হচ্ছে র, এটা হচ্ছে কি পি ডেল এক্স থিটা। এখন দেখো আমরা এখান থেকে এই কে এটাকে বাদ দাও, এই, আচ্ছা দেখো তাহলে উভয় পৃষ্ঠ থেকে কে এটাকে কাটাকাটি করার জন্য আমি এটা ডি স্কোয়ার থিটা ভাগ হচ্ছে ডি এক্স স্কোয়ার এটা রাখবো, আর বাকিগুলোকে সবগুলো কী করছি, ভাগ করে দিয়েছি, দিয়ে আমরা যেটা পাইছি ওই সমীকরণটাকে আমরা বলছি কি ফোরিয়ারের সমীকরণ। ঠিক আছে, নাকি আরও সমস্যা আছে? ও এখানে মনে হয় একটু মিস হয়ে গেছে, এই এসটা মিস হয়ে গেছে, দেখো এটা তো এম এর পরিবর্তে এইটা বসানো হলো, এটা হচ্ছে এটার পরিবর্তে, আর এসটা এখানে মিস হয়ে গেছে, তাহলে যে এখানে একটা এস হবে, এটা মিস হয়ে গেছে। এটা কি বুঝতে পারছো নাকি কোথাও সমস্যা আছে? সাকিব তুমি কি বুঝতে পারছো নাকি সমস্যা আছে? কি বলছো, আরেকবার বলো। দেখো এই যে আমরা এখানে এই মানটা বের করেছিলাম মনে আছে 3 নম্বর সমীকরণে, এই তাপটা কি হয়েছিল, এই তাপটা লস হয়ে গেছিল, মানে বিষয়টা ধরো যে তোমাকে আমি বোঝাই, এটা নড়তেছে, দেখো এই দুইটা হচ্ছে, এটা জি তল, এটা হচ্ছে এইচ তল, তো এই তলে যতটুকু তাপ যাবে, প্রবেশ করবে, ঢুকবে, এই তলে সেই পরিমাণ তাপ বের হয়ে যাওয়ার কথা কিনা, এটা যতটুকু ঢুকবে এটাতে সেই পরিমাণ বের হবে, কারণ এই দুইটা তো একই দরজার সাথে যুক্ত, তাই কিনা? বোঝানি আমার কথা কি বলছি? এই তল দিয়ে তাপ ঢুকবে যতটুকু, এটাতে সেইটুকু বের হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা হিসাব করে দেখলাম কি এইটুকু তাপ কম বের হয়েছে, ওখান থেকে কি হয়েছে, কম বের হয়েছে। তার কারণ হচ্ছে এই যে এই মাঝখানে একটা দ্বন্দ্ব